তারা মিয়া এটিএন পরিবারের সদস্য। গত 6 মে 2012 মাত্র 38 বছর বয়সে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন চিরতরে, চিরদিনের জন্য। তার এই অকাল প্রয়াণে তার শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি আমরা জানাই গভীর সমবেদনা। আমাদের আজকের পর্ব তাকে উৎসর্গ করছি। ঢাকার অদূরেই গাজীপুর জেলার কোনাবাড়ি গ্রাম। 17 ফেব্রুয়ারি 2010। কেমন যেন অস্থির পরিবেশ কোনাবাড়ি গ্রামে। হতবাক গ্রামবাসী। এই গ্রামেরই গৃহবধূ নিপার নিথর নিষ্প্রাণ দেহ গ্রামবাসীকে করেছে স্তব্ধ। কোনাবাড়ি গ্রাম নিবাসী রফিকের নতুন বিবাহিত স্ত্রী নিপার এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছিল না গ্রামবাসী। খবর পৌঁছে যায় নিপার হতভাগ্য বাবা মার কাছে। ছুটে যান তারা। নিপার এই করুণ মৃত্যুর খবরে ঘটনাস্থলে পৌঁছে যায় এটিএন বাংলার সত্যানুসন্ধানী ঈগল টিম। এবারে প্রতি ইঞ্চি জায়গায় এক উঠতি মডেল তরুণী গৃহিণী সযত্ন ছোঁয়া ছিল। বছর পাঁচেকের বিবাহিত জীবনের খুনসুটি আর কোলাহল ছিল। ছিল গৃহিণী নিপার কত স্বপ্ন, কত স্বাদ, স্মৃতিমধুর সকাল সন্ধ্যার আধার। আর সেই আধারেই আচমকা হারিয়ে গেল সব। দমকা হাওয়ায় প্রদীপ যেভাবে নিভে যায়, স্বামী রফিকের প্রতি মুহূর্তের বিষ নিঃশ্বাসে সেভাবেই অকালে নিভে গেল সম্ভাবনাময়ী তরুণী নিপার জীবন প্রদীপ। নিপার এভাবে চলে যাওয়ায় এই বাড়িটিতে বড় বেশি বিষণ্ণতা পেয়ে বসেছে। নিপার স্পর্শের বাইরে চলে যাওয়া প্রতিটি ব্যবহৃত জিনিসের বিলাপ আজ কোরাজ কণ্ঠে ধিক্কার জানাচ্ছে। কেন কেন তাকে এভাবে চলে যেতে হল? হ্যাঁ, এই হচ্ছে মারুফা সুলতানা নিপা। খুলনার বাগেরহাটের মেয়ে নিপার বিয়ে হয়েছিল মাত্র 5 বছর আগে। স্বামী রফিকুল ইসলাম রফিক তখন 28 বছরের এক টকবকে সদ্য ব্যবসায়ী তরুণ। নিপার রফিকের দীর্ঘদিনের ভালোবাসার আকুতি হৃদয়ের টানে অবশেষে বিয়ের পিঁড়িতে পরিণতি পায় পূর্ণতায়। বিয়ের পর দুজনের সংসার গড়ে উঠেছিল রফিকের নিজের বাড়ি গাজীপুরের কোনাবাড়ির এই ঘরে। এখানেই ধীরে ধীরে গড়ে উঠেছিল 5 মাসের অন্তঃসত্ত্বা নিপার উপর মানসিক আর শারীরিক নির্যাতনের পরিকল্পিত ছক, যার পুরোটাই নিয়ন্ত্রণ করত নিপার স্বামী রফিক। আজ তারও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে 20 বছরের গৃহবধূ অন্তঃসত্ত্বা নিপা। আমার গলাটা সবাই ধরতো মোবাইলে। আমি বলতাম যে তুই এত দুষ্টামি হাসাও, আমার মা আমার তোকে 3 সেট দিয়ে ডাক দিত। যখন ফোন করতো কি সুন্দর ডাক, আমার তোকে 3 সেট দিয়ে ডাক দিত আর ঠিক করে যে একটা হাসি দিত। আমি বলতে পারবো না কোনো। বিয়ের মাত্র কিছুদিনের মাথায় নিপা বুঝতে পারে স্বামী রফিক ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী জাকিয়ার পরকীয়া প্রেমে আসক্ত। নিপার ভালোবাসার সাগরে বেজে ওঠে অশনি সংকেত। লম্পট স্বামীর চরিত্রহীনতার সাথে ক্রমেই নিপা পরিচিত হতে থাকে একের পর এক অযাচিত নতুন নতুন ঘটনায়। স্বামীকে এসব কাজ থেকে বিরত রাখতে প্রায়শই রফিকের শারীরিক নির্যাতনের শিকার হতে হতো নিপাকে। তারপরেও
নিপা সব অত্যাচার সহ্য করে নিয়েছিল স্বামীর সামান্য একটু ভালোবাসার আশায়। সতেরোই ফেব্রুয়ারি 2010 ওই দিন রফিক বারান্দা দিয়ে প্রেমিকা জাকিয়াকে তার অফিস কক্ষে যাবার ইঙ্গিত করতেই ঘর থেকে নিপা তা দেখে ফেলে এবং তার প্রতিবাদ করে, আর এই প্রতিবাদী হয়ে ওঠে নিপার জীবনের কাল। 17 ফেব্রুয়ারি 2010 নিপা নিজের ঘরেই বিষ পান করে আত্মহত্যা করেছে বলে রফিক প্রথমে টেলিফোনে জানায় নিপার ছোট বোন রিমাকে। 5:30টার সময় রফিক আমাকে ফোন করে বলে যে বিষ খাইছে। তখন আমার ফার্স্ট কোশ্চেন ছিল যে বিষটা পাইছে কোথায়। তো উনি বলে যে না, অফিস রুম থেকে নিয়ে আসছে। ঘটনার অনুসন্ধানে আর সত্য উন্মোচনে ঈগল টিম গাজীপুরের নিপার শ্বশুর বাড়িতে গেলে ঘটনাস্থলে পৌঁছতেই আমাদের ঈগল টিমের সামনে পড়ে যায় নিপার তথাকথিত লম্পট স্বামী রফিক। দেখেন তো, একটু কথা বলবো। আপনি কি বললেন যে আসেন আমার সাথে, এই বলে আপনি দৌড় দিলেন। তো একজন মানুষ যদি অপরাধী না হয় তাহলে সে দৌড় দেবে কেন? অপরাধী কি অপরাধী? আমি তো তা জানি না, আমি তো তা জানি না। আপনি যদি একজন নিরপরাধ মানুষ হন বা সুস্থ মানুষ হন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি দৌড় দেবো? তাহলে আপনি কেন দৌড় দিলেন? অন্যায়কারী চিরকালই সত্যের মুখোমুখি হতে ভয় পায়, আর হয়তোবা সে কারণে দুশ্চরিত্র রফিকের এমন আচরণ আমাদের ধারণাকে আরো স্পষ্ট করে দেয়। ওনাদেরকে তো চেনেন? চিনি তো। উনি কি হয় আপনার? বিয়ান। আপনি তো রফিক সাহেব। হ্যাঁ। ওনার মেয়েকে বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করছি। মারাও গেছে? মারাও গেছে। ওনাদের কিছু অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। ওনাদের অভিযোগটা হচ্ছে যে ওনার মেয়েকে আপনারা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। রফিকের সাথে দীর্ঘ 5 বছর আমার মেয়ের সম্পর্ক করে আমরা কেউ এই বিয়ে রাজি থাকি না। পরে হর মামা বাড়িতে থেকে রফিকের গার্জিয়ানরা আমার মেয়েকে নিয়ে আসে, বলছে যে আপনারা আগামী দিন আসেন, আসার পরে আমরা কলমা করব। তা আমি তার কথা সেটা মাইনে নিই। পরে আমি যখন আসি সঙ্গে ছোট মেয়ে, বিবাহিত ছোট মেয়ে, তাকে দিয়ে দিই নিপার সঙ্গে, কোনো গার্জিয়ান আসতে পারি না। আমরা যখন আরিচা ঘাটে তখন বাজে রাত 9টা কি 10টা, সেই সময় আমার ছোট মেয়ে ফোন দিয়ে বলে যে রফিকের সাথে ছোট আপুর বিয়ে দিয়ে দিচ্ছে, আপনাদের অপেক্ষা করতে পারতেছে না। এই কথা আমার মেয়ে যখন বলছে তখন রফিকের বাপ এক পর্যায়ে আমার ছোট মেয়েকে রুইখে মারতে যায়। আমার মেয়েকে যখন রফিক বাসর বাড়ি নেয় সেখান থেকে অত্যাচার শুরু করে, মারধর করে। মেয়ে আমাকে ফোন করে জানায়, তো জানাইছে যে আম্মু রফিক আমাকে মারধর করে। আমি বলছি তুমি পছন্দ করে বিয়ে করছো, রফিক মারধর করে, এখন তোমাদের ব্যক্তিগত এটা ব্যাপার, তোমরা কনসিডার করো। পরে এক পর্যায়ে একদিন নিপারে এত মায়ের মারছে রফিক, আমি ফোনে জানতে পারলাম। আমি সেই নাইটে চলে আসছি ভোরবেলা, আমাকে নিপাই জানাইছে, বলছে যে আম্মু রফিক আমাকে চেয়ার দিয়ে এমন পিটাইছে যে আমি বমি করে দিয়েছি। বলে আমার চুলের মুঠোটাকে টানতে টানতে রফিক নিয়ে গেছে। আমি যখন রফিকের বাড়িতে আসছি আমি দেখি যে আমার সোনার মাইয়া রুটি বানাচ্ছে, আমার দেখে এই জায়গাটায় বসে আমার নাই আমার বুকে জড়াই দেখে কান্না। সেরকম কি ঘটনা ঘটেছে কোনো? একদিন বিয়ে নিবে এসে আমার পোলা যাইবার দিব না, সেদিন এই দ্বীপে ও স্যার ডেল দিছে, ও স্যার দিছে, এই দুইজনে। উনি যেটা বলেছেন ঠিক দিনে একদিনই যেদিন ওই যে রফিক চেয়ার দিয়ে মারছে, রফিকের বাপের সামনে আমার মেয়ে বলছে, তখন রফিকের বাপ, আমার মেয়ে কাঁদছে আর বলছে রফিকের বাপের কাছে জামাই এরকম ঘরের দরজা দিয়ে পিটে রফিক আমার তলপের চড়াই লাথি মারছে, আপনার ছেলে যদি আমার পেটে বাচ্চা থাকতো তাহলে আমি মরে যেতাম। তো রফিকের মায়ের ডাকছে, তখন রফিকের আব্বা যে তোর ছেলে এইগুলো করে তুই দেখিস না। তখন রফিক এক পর্যায়ে আমার সামনে নিবাকে মারতে উঠছে, চেয়ার চাইলে মারছে, ওর বোন, মা, ওর ভাই সবাই ঠেকাইতে গেছে। আমি মা সম্মানের ভয়তে আমি মেয়ে নিয়ে ওর রুমে আর একটা রুমে যেয়ে পালাইছি। আপনারা প্রেম করে বিয়ে করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। প্রেম করে বিয়ে করার পরে মারামারি কেন? ও রাগ করতো, আমি রাগ করতাম, আমার দেখেছে যে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। আপনি যে রিমার কথা বলছেন যে যদি ঝগড়াঝাটি হতো তাহলে পরে সে এটা জানতো। হ্যাঁ। রিমার কাছে একটা রেকর্ড আছে, যে রেকর্ডে আপনি স্বীকার করেছেন যে আপনি নিপার গায়ে হাত তুলেছেন।
এইটা অনেক আগের কথা, যে ওই যে যখন বললো না, হ্যাঁ ও আমাকে সন্দেহ করে মরছে। নিপা বিষ যখন খায় তখন আপনি কম্পিউটার সিটিতে? হ্যাঁ, কম্পিউটার সিটিতে। ঘরের মধ্যে বিষ কোথায় ছিল? আমি কিনে নিয়ে আসছিলাম, আমার এই বিষটা অফিসে নিয়ে রাখছিলাম। আপনি যদি সন্দেহই করছেন যে বিষটা ঘরে রাখলে নিপা খেতে পারে, তাহলে সেই বিষটা আপনি কেন আনলেন? কোথায়? না, এখানেই শেষ নয়। ধূর্ত রফিকের বাড়িতে ঈগল টিমের জন্য অপেক্ষা করছিল অন্য রকমের এক অভ্যর্থনা। আপনি কে? আপনি কি? আমি স্যার কথা বললেন কে? আপনি কে? হ্যাঁ, আপনি কে ভাইয়া? আসছে তোমার কি কথা দেবো? হ্যাঁ, যা পারো তাই করো, এইসব ক্যামেরা নাটক নাটক আমার পছন্দ না, যাও যা পারো তাই করো, যাও। যার নেতৃত্বে ছিলেন রফিকের ছোট ভাই রুবেল। 17 ফেব্রুয়ারি 2010 নিপা মারা গেলে কোনাবাড়ির পুলিশ ফাঁড়ি থেকে এসআই আজহার তদন্তে আসেন ঘটনাস্থলে এবং নিপার লাশ দেখে তিনি আবার চলেও যান। নিয়মানুযায়ী ওই দিনই সুরতহাল করার নিয়ম থাকলেও কোন এক অজানা কারণে তিনি তা না করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন বেশ কয়েকদিন পরে। আর সেই রিপোর্ট নিয়েও রয়েছে নানা বিতর্ক। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগ আর এসআই আজহারের এমন রহস্যজনক আচরণের কারণ খুঁজতে আমরা এসআই আজহারের মুখোমুখি হতে চাইলে আমাদের একের পর এক পেরোতে হয় অজুহাতের দেয়াল। আজহার ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোনাবাড়িতে একটা অপমৃত্যু মামলা হয়েছে নিপার, যেটার আপনি তদন্তকারী কর্মকর্তা। হ্যাঁ, তো ওইটার ব্যাপারে আমরা একটু কথা বলবো আপনার সাথে। বলেন। কোনাবাড়িতে একটা অপমৃত্যুর মামলা হয়েছে, নিপা অপমৃত্যু মামলা, তো ওটার আয়ু আজহার সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার অনুমতি প্রয়োজন। আমি এসপি সাহেবের সাথে এইমাত্র কথা বলেছি, এসপি সাহেব বলেছেন আপনাকে কথা বলার জন্য। হ্যাঁ, আমি আসবো। আপনি কি পারমিশন পেয়েছেন? দীর্ঘ 4 ঘন্টা চেষ্টার পর অবশেষে আমাদের অনুমতি মেলে এসআই আজহারের মুখোমুখি হতে। আপনি ওখানে প্রথম কখন গেলেন? আমি ওখানে 17 তারিখ রাত 10টার দিকে গেছি। ওকে শরীফ মেডিকেল, পরে নাকি গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেছিল, তারপর ঢাকা রেফার করছে। হ্যাঁ, তো যখন গাজীপুর রেফার করছে তখনই আবার এখানে যে লোকাল মেম্বার আছে সে আমাকে ফোন করেছিল যে মহিলা বিষ খেয়েছে, অবস্থা ভালো না। আবার কিছুক্ষণ পরে ফোন করছে যে ভাই ঢাকা নিয়ে গেছে নাকি মারা গেছে। তো আমি বললাম ঢাকা নিয়ে গেছে, মারা গেছে কোথায়? বললো যে গাড়িতেই মারা গেছে, ঢাকা মেডিকেলে রেফার করছিল। তারপরে ওখান থেকে লাশ নিয়ে আসলো, আমি আবার ওই লোকজনের মাধ্যমে সংবাদ পাই ওখানে গেলাম। তার মানে আপনি ওখানে সুরতহালটা করলেন না। পরের দিন প্রায় 10:30টার সময় আপনি নিপার ভাই এবং বোনদের নিয়ে আপনি ওই বাড়িতে আবার গেলেন এবং গিয়ে ডেড বডিটা আবার ওভাবে দেখলেন। তো ওর পরে কি করলেন আপনি? ওর পরে ওই অপমৃত্যু মামলার প্রেক্ষিতে আমি লাশের সুরতহাল করলাম। আচ্ছা, ওখানে কি কি পেলেন আপনি সুরতহালে? ওখানে তার শরীরে তো আঘাতের কোনো চিহ্ন পাই নাই, তার স্বাভাবিক অবস্থায় ছিল, মুখে বিষের গন্ধ ছিল। কোনো ফানা ছিল মুখে? না। নিপার মা এবং নিপার বোন এবং সেই সাথে নিপার ভাই মাসুদ, তাদের বক্তব্য আমরা যা শুনেছি আর আপনি এখন যে বক্তব্য দিলেন, এই বক্তব্যের মধ্যে খানিকটা আমরা অসামঞ্জস্যতা খুঁজে পেয়েছি। আমরা ওনাদেরকে একটু ডাকতে চাই এবং ওনাদের সামনে আপনার সামনে কিছু কথা বলতে চাই। কথা বলি। উনি আমাকে বলছে যে আসলে এই বাড়িতে পা রেখে বুঝতে পারছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা বলেছিলেন আপনি? না, এটা আমি এই কথা বলিনি। এটা আপনি বলছিলেন এবং আমি আপনাকে যখন সাথে নিয়ে বাড়ির মধ্যে ঢুকি তখন আপনি এই কথাটা বলছিলেন। আপনি আমাকে বলছেন যে আপনাকে এখন একটা দরখাস্ত করতে হবে, অর্থাৎ ডিউটি মামলা করতে হবে। আচ্ছা, সেটা আমি সেভাবে করলাম। আমি বলি আপনাকে, আপনার যে সাদা কাগজের যে রিপোর্টটা আপনি করছেন ওইখানে বললেন কি এই যে আমি একটা ডেড বডি নিব আপনার ছোট বোনের যে ডেড বডিটা নিব, এখানে আপনার বোন সিগনেচার করছে, আপনার কয়েকজন লোক সিগনেচার করছে। কেন? এই রিপোর্টটা জাস্ট আমি যে নিচ্ছি সেটা একটা সাক্ষী। এখানে কোনো কিছু ছিল না। আমাকে অনেক লাইন বলছে এর ওভার যেন না হয়, কিন্তু এখান থেকে টোটালটাই সাদা ছিল। আপনি কি ব্ল্যাঙ্ক কাগজে সই? না না, আমরা কিন্তু আপনাকে শো করাচ্ছি এবং আপনি মোবাইলের আলো জেলে দেখছেন তার বাঁ সাইডের এখানে দাগ।
আমি নিজে সেখানে স্টেজ থেকে আপনাকে শো করাইছি এটা। তখন উনি কি বলেছিলেন? উনি সাথে সাথে দেখে বলছে যে মাথা নাড়তেছে আর বলতেছে যে না এটা তো টর্চারিং এর দাগ দেখে মনে হচ্ছে। আপনি যখন এদিকে চলে আসেন, আমি যখন আসতেছি তখন আমাকে বললো যে বাধা দেওয়া হলো, না আপনি এখানে থাকেন, আপনাকে ওখানে যেতে হবে না। 3-4 জন লোক আমাকে ওখানে ঘিরে আসছে, আপনি এখানে দাঁড়ান, এসআই সাহেব আসতেছে। তখন উনি তখন রুমের থেকে বেরিয়ে চলে গেল। কার সাথে? ওই রফিকের চাচার সাথে। তারপরে আসলো কতক্ষণ? তারপরে 2 থেকে 3 মিনিটের মধ্যে সে আসছে, এসে আমাকে বলতেছে যে আসলে ওগুলো তো টর্চার দেখ না, বিভিন্ন জায়গায় ধরাধরি করা হয়েছে, হসপিটাল নেওয়া হয়েছে, ওঠানো হয়েছে, অ্যাম্বুলেন্সে নামানো হয়েছে, এটা তার স্পট। দেখা যাচ্ছে যে সইগুলো এই লেখার উপরে ওভারল্যাপ করেছে। হচ্ছে আপনার ব্যাখ্যাটা হচ্ছে যে একজনের লিখতে গিয়ে চলে আসছে, সেটা একজনের হতে পারে, দুজনের হতে পারে, 3 জনের হয় কি করে? 17 তারিখ নিপা মারা গেলে নিপার স্বামী রফিক ও তার বন্ধুরা পোস্টমর্টেম ছাড়াই নিপার দেহকে দাফনের চেষ্টা করলে তাতে বাধা দেন নিপার বড় ভগ্নিপতি ও নিপার বড় বোন। ধান গবেষণার কাছাকাছি যাওয়ার পরে আমি নিপার পালসটা দেখি যে আর চলতেছে না। আমি তখন বুঝতে পারলাম যে নিপা নাই। তখন রফিক আমাকে বলে যে ঢাকা মেডিকেলে নিলে নিপা তো মারা গেছে, এটা বুঝতে পারতেছি, ঢাকা মেডিকেলে নিলে ওটা কাটবে আর লাশটা বের করতে দেরি হবে। আমি নিপাকে অনেক ভালোবাসি, আমি চাই না নিপাকে কাটাছেড়া করুক। আমি বলছি না, যেহেতু 2টা হসপিটাল থেকে বলছে যে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য ঢাকা মেডিকেলে যেতে হবে। আর ডেথ সার্টিফিকেটের জন্য ঢাকা মেডিকেলে? হ্যাঁ, আমি এটা বলছি যে ওর ডেথ সার্টিফিকেট লাগবে, ঢাকা মেডিকেলে যেতে হবে। এই কথা আমি বলার পর রফিক বললো যে আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে সে চেয়ারম্যান আমাকে ডেথ সার্টিফিকেট দিবে। আমার বাবা অটোমেটিক তার সাথে কথা বলছে। আমি বললাম যে চেয়ারম্যান তো ডাক্তার না, চেয়ারম্যান কিভাবে ডেথ সার্টিফিকেট দিবে? ডেথ সার্টিফিকেট দিবে একজন ডাক্তার, এবং সে সরকারি। হ্যাঁ, এবং সে সরকারি ডাক্তার। মানে রফিকের ইচ্ছে ছিল না পোস্টমর্টম? না, রফিক বলে যে আমি পোস্টমর্টম করাবো না। রফিকের পরিকল্পিত মাস্টার প্ল্যানের প্রথম চেষ্টা ব্যর্থ হলে এবার সে হাত করার চেষ্টা করে পুলিশ আর ফরেন্সিক বিভাগের আরএমও আলী হায়দারকে। আপনি তো বললেন যে ডেড বডিটা যখন আপনার এখানে এসছে তখন আপনার কোনো জখম চিহ্ন দেখেননি। হ্যাঁ, আর ডেড বডিটা কি জীবিত ছিল না স্বাভাবিক ছিল? স্বাভাবিক, স্বাভাবিক, সাদা ফর্সা মহিলা তো। শরীরে কোথাও নীলের দাগ ছিল না? না না, পুলিশ বলেছে তার পুরো রিপোর্টে আমরা দেহটাকে উল্টে পাল্টে দেখলাম, কোথাও কোনো কোনো জখমের চিহ্ন নেই, কিন্তু দেহটি নীলবর্ণ ধারণ করেছে। সেই সুরক্ষার রিপোর্টটাই কিন্তু আপনার কাছে এসছে ময়না তদন্তের জন্য। আপনি কিন্তু ওই সুরক্ষার রিপোর্টের উপরে বেস করে কিন্তু ময়না তদন্ত করবেন, আমার রাইট? আচ্ছা, আপনি যখন ময়না তদন্ত করলেন আপনি দেখলেন, এবং আপনি নিজে আমার কাছে একমাত্র স্বীকার করলেন যে আপনি নিজে কিন্তু স্বীকার করলেন না কোন রকম নীলবর্ণ ছিল না, স্বাভাবিক ছিল। ওর কথা বক্তব্য তো ফাইনাল না। আজহার মেয়ে এসে অনেক বিশ্বাস করে। যেখানে ন্যায়ের পক্ষে পুলিশ নির্বাক, প্রশাসন অসহায়, সেখানে নিপার মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন অনিশ্চয়তার ডুব সাঁতারে তলিয়ে যাবে, এটাই মনে করছে নিপার পরিবারের অসহায় মানুষগুলো। গর্ভবতী নিপার রহস্যময় মৃত্যুর পর একে একে পেরিয়ে গেছে 2.5 বছর। ঘটনার সময় নিপার সুরক্ষার রিপোর্টে বলা হয় যে হত্যা নয়, নিপা আত্মহত্যা করেছে কীটনাশক পান করে। আর এই কীটনাশক নিপার স্বামী রফিকই বাসায় এনে রেখেছিল। নির্মম এই ঘটনার পর গাজীপুর থানায় মামলা রুজু করে নিপার হতভাগ্য বাবা মা। যদিও মামলা দায়ের ক্ষেত্রেও তাদেরকে পোড়াতে হয়েছিল অনেক কাঠখড়। নিপার ছোট বোন রিমার ক্ষোভ এভাবেই ঝরে পড়েছিল ইগল টিমের ক্যামেরার সামনে। আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমরা আপনার বোন নিপা হত্যা আমরা রিপোর্ট করেছিলাম এই গাজীপুরে। তখন ভিসা রিপোর্ট আসেনি এবং পুলিশ কেস হয়েছিল এবং আপনারা থানায় মামলা করেছিলেন। তো এখন ভিসা রিপোর্ট কি এসছে? ভিসা রিপোর্ট যে আসলে কি আসছে এটা আমরা বলতে পারতেছি না। পুলিশ তো ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। পুলিশের ফাইনাল রিপোর্ট ওরা তো ঠিক মতো করেনি, ওদের আর কি ফাইনাল রিপোর্ট দিবে? ওরা সবটাই মিথ্যা করছে। এখানে আজহার মানে পুরোভাবে নাটকটা করছে। এসআই আজহার? জি, এসআই আজহার। আমি দেখছি আজহারে টাকা দিতে, বান্ডেল ধরে দিছে, ও পকেটে নিয়ে এসে বললো আমার বোনের স্পট গুলো দেখে বলছে এগুলো আঘাতের, টাকাটা নিয়ে এসে বললো জানা এগুলি আঘাতের না। কিন্তু ভিসা রিপোর্ট তো মহাখালী থেকে এসছে, সেখানে তো পুলিশের কোনো ইনভলভমেন্ট নেই।
এখানেও নাকি আমি শুনছি যে টাকা দেওয়া হয়েছে, এবং আপনার সদর হাসপাতাল থেকে যে রিপোর্টটা দিচ্ছে সেটাও উল্লেখ করা হয়নি যে ও প্রেগনেন্ট ছিল। এখন আপনি কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের আসলে চাওয়ার তো মূল্য আমরা দেখতেছি না যে আমাদের মূল্য আছে। আমরা তো চাই যে আমার বোনটাকে এইভাবে যারা মারছে তাদের একটা সুষ্ঠু বিচার। 17 ফেব্রুয়ারি 2010 আপনার মেয়ে নিপা মারা গেলে আপনি 25 ফেব্রুয়ারি 2010 একটি মামলা করেছিলেন বাদী হয়ে। সেখানে আপনি বলেছিলেন যে আপনার মেয়েকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, কিন্তু ভিসিআর রিপোর্ট এবং পুলিশের রিপোর্টে বলা হয়েছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তো আপনি কি পুলিশের এই রিপোর্টে কি সন্তুষ্ট? মোটেও না। পুলিশ আজাহার আলী একদম ব্ল্যাঙ্ক কাগজে আমাদের সই নিয়ে তারপর তাদের ইচ্ছা মতন যা খুশি তাই লাগছে। তো একটা মৃত্যু ব্যক্তিকে নিয়ে এইভাবে যে পুলিশে হয়রানি করে বা মিথ্যে কথা বলে, এই জন্য পুলিশের প্রতি আমার ধিক্কার। কিন্তু পুলিশের তো এখানে কিছু করার নেই। অবশ্যই করার ছিল। সে আমাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক কাগজে সই নিয়ে তারপর তার ইচ্ছা মতন যা খুশি তাই লিখেছে। আমরা তখন ব্রেন আমাদের কারোর ঠিক ছিল না। হঠাৎ যে জনজন্ত একটা মেয়ে মারা গেছে এই কথা শোনার পরে আমাদের কারণ ব্রেন ঠিক নেই। তবুও আমি ব্ল্যাঙ্ক কাগজে সই দিতে চাইছিলাম না। আজহার বলতেছে কোনো অসুবিধা নেই, আপনি সই দেন, আমি তো আছি, আমি দেখবো এটা। এসআই আজহার না হয় দুর্নীতি করেছে, আপনার উপর অন্যায় করেছে, ফাইনাল রিপোর্ট দিয়েছে, কিন্তু আপনার তো মামলা করার সুযোগ কোর্টে রয়েছে। যে কোর্টে রয়েছে, কিন্তু আমাদের আর্থিক অবস্থায় এমন একটা ছেলের উপরে সবকিছু নির্ভর করে। প্রথমত এই, দ্বিতীয়ত আমার ছেলের প্রতি এবং আমার মেয়ের প্রতি অনেক হুমকি আসছে, এবং আজাহার রফিকরা ওরা যে আমার মেয়ের বা আমার ছেলের ক্ষতি করবে না এর নিশ্চিত আমি ছিলাম। আজও নেই, একটা সন্তান হারাইছি। আমি চাই না যে আমি আর কোনো সন্তান হারাই। আমাদের দেশের আইন ব্যবস্থাকে ঘূর্ণিধরা বলে আখ্যায়িত করি ঠিকই, তবু বুকের কোন গোপন স্থানে এতটুকু বিশ্বাস আছে আইনের প্রতি। আর কোনোদিনই ফিরে আসবে না নিপা। ক্ষোভে, অভিমানে আর কখনোই বুক ফাটবে না তার। চিরতরে ঘুমিয়ে গেছে নিপা, আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে ঘূর্ণিধরা এই সমাজের টলমল বিচার ব্যবস্থাকে। কোন বিচার কি হবে না এই করুণ মৃত্যুর? নাকি বিচারের নামে চলবে শুধুই প্রহসনের খেলা? প্রহসন নয়, সত্যের বলয় থেকে হতে হবে সুষ্ঠু বিচার। আর তা না হলে নিপার মতো আরো অনেক তাজা প্রাণ ঢলে পড়বে অকালে। অনেক নারী আছে যাদের পাথর চাপা কষ্ট, দুঃখ আপনারা জানেন। সেই পাথর চাপা কষ্ট, দুঃখগুলোকে আমাদের হাতে তুলে দিন। আমরা আপনাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিব। যে কোনো মানবদের ঘটনা আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, 18 বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, 2য় তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ফোন করতে পারেন 01917016-897। আমরা হাজারো স্বপ্নে এখনো দোদুল্যমান। যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, পররাষ্ট্রমন্ত্রী একজন নারী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী একজন নারী, সে দেশে নিপার মতো নারীদেরকে কেন এভাবে জীবন দিতে হয়? আমাদের প্রশ্ন এই সরকারের কাছে, আমাদের প্রশ্ন এই জাতির কাছে, আমাদের প্রশ্ন আপনাদের বিবেকের কাছে।